পরদিন বাজার থেকে তিনি স্যান্ডোর ডাম্বেল আদি ক্রয় করে এনে বাড়িতে রীতিমতো ব্যায়াম অভ্যাস করতে যত্নবান হলেন। অভ্যাসের গুণে 1 বৎসর এইরূপ করে তার অঙ্গ প্রত্যঙ্গাদি বিলক্ষণ দৃঢ় হল। তখন স্বীয় মূর্তি আরও অধিক মাত্রায় পুরুষ করিবার অভিপ্রায় তিনি দাড়ি কামানো বন্ধ করে দিলেন। নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত বলবান জামাতা। তাহলে শুরু করি গল্পটি। নলিনীবাবু আলিপুরের পোস্টমাস্টার। বেলা অবসান প্রায়। আপিসে নলিনীবাবু ছটফট করছেন। আশ্বিন মাস, সামনেই পুজো। নলিনীবাবু ছুটির দরখাস্ত করেছিলেন, কিন্তু এখনও হেড অফিস থেকে কোনো হুকুম আসেনি। যদি আজ 5টার মধ্যেও হুকুম আসে তবে আজই রেলগাড়ি চেপে এলাহাবাদ রওনা হবেন। এলাহাবাদে তার শ্বশুরালয়। নলিনীবাবু এই প্রথম শ্বশুরবাড়ি যাবেন। জিনিসপত্র কিনে বাক্স তোরঙ্গ সাজিয়ে প্রস্তুত হয়ে বসে আছেন, কিন্তু এখনো ছুটিরই হুকুম আসলো না। বেলা 4টে বাজল। হঠাৎ টং টং করে টেলিফোনের ঘণ্টা বেজে উঠল। বড় আশা করে নলিনীবাবু টেলিফোনের নল মুখে নিয়ে বললেন, ইয়েস। কিন্তু হায়, ছুটির হুকুম এলো না। একটা মানি অর্ডার সম্বন্ধে কি গোলমাল ঘটেছিল তারই সংক্রান্ত একটা প্রশ্ন। নলিনী হতাশ হয়ে আবার চেয়ারে এসে বসে পড়লেন। 2-1টা টুকিটাকি কী সব কাজ করে পকেট থেকে একখানা পত্র বার করে পড়তে লাগলেন। পত্রখানি তার স্ত্রীর লেখা। ইতিপূর্বে সেখানি সে বহুবার পড়েছে। আবার পড়লেন। একটি পাখির ছবি, নিচে সোনার জলে মুদ্রিত, যাও পাখি যেথা মম আছে প্রাণপতি। প্রিয়তম, তোমার সুধামাখা পত্রখানি পেয়ে মন প্রাণ শীতল হলো। নাথ, এতদিনের পর কি বিরহের অবসান হবে? তোমার চাঁদ মুখখানি দেখার জন্যে আমার চিত্তচকর উৎকণ্ঠিত হয়ে আছে। আজ 2 বছর আমাদের বিবাহ হয়েছে, এখনো একদিনের তরে পতিসেবা আমি করতে পারলাম না। ছুটি হলে শীঘ্র চলে এসো। দুঃখিনী আশাপথ চেয়ে বসে আছে। দিনাজপুর থেকে মেজদি আজ এসে পৌঁছেছে। কতদিনে তোমার ছুটি হবে? পঞ্চমীর দিন যাত্রা করতে পারবে কি? আজ তবে আসি। মনে রেখো, ভুলে যেও না প্রিয়তম। ইতি তোমারই সরোজিনী। নলিনীবাবু পত্রখানি উল্টিয়ে পাল্টিয়ে আবার পাঠ করলেন। শেষে পুনর্বার তা পকেটে রেখে দিলেন। 5টা বাজতে আর বেশি বিলম্ব নেই। আজও ছুটির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নলিনীবাবু একটু মৃদু রকমের দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আবার নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করলেন। যা হোক, আজ চতুর্থী মাত্র। যদি আগামীকালও ছুটি আসে তবুও পঞ্চমীর দিন যাত্রা করতে সমর্থ হবেন। 5টা বাজতে আর যখন 2-1 মিনিট বাকি আছে তখন আবার টেলিফোনের কল ঝংকার করে উঠল। আবার নলিনীবাবু নলে মুখ দিয়ে বললেন, ইয়েস। ছুটি ছুটি ছুটি। নলিনীবাবু 2 সপ্তাহের বিদায় পেয়েছেন। ডেপুটি পোস্টমাস্টারকে চার্জ বুঝিয়ে দিয়ে আজই রাত্রে রওনা হতে পারবেন। সরোজিনীর পত্রে প্রকাশ, দিনাজপুরের মেজদি এসেছেন। এর আসার কথা পূর্বেই নলিনীবাবু জেনেছিলেন এবং সেজন্যেই বিশেষত এবার এলাহাবাদ যাবার জন্য তার এত অধিক আগ্রহ। দিনাজপুরের মেজদির ওপর তার বিলক্ষণ রাগ আছে, তাই তার সাথে এখন একবার সাক্ষাতের জন্য তিনি বড় ব্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু সে ব্যাপারটি কি বুঝিয়ে বলতে হবে। মেজদির একটু পরিচয় এবং নলিনীর বিবাহ বাসরের একটু ইতিহাস বিবৃতি করা আবশ্যক। মেজদির স্বামী মহা সাহেব লোক, তিনি দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। মেজদির নামটি উল্লেখ করলেই সকলেই তাকে অনায়াসে চিনতে পারবেন। শ্রীমতী কুঞ্জবালা দেবীর স্বাক্ষরিত ওজস্বিনী স্বদেশী কবিতাগুলি বর্তমান সময়ের মাসিক পত্রাদিতে কে না পাঠ করছেন?
কুঞ্জবালা বিদুষী, সুতরাং বলাই বাহুল্য তার রসনাটি ক্ষুরোধার। তিনি ইংরেজিতে শিক্ষিতা, সুতরাং তার আইডিয়াল সর্ববিষয় সাধারণ বঙ্গললনা থেকে বিভিন্ন। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে, একবার তার এক দেবর এক শিশি সুগন্ধি কিনে এনেছিলেন। দেখে কুঞ্জবালা জিজ্ঞাসা করলেন, ও কার জন্যে এনেছিস রে? নিজে মাখবো বলে। দূর, ও জিনিস তো কেবল স্ত্রীলোক আর বাবুতে মাখে, পুরুষ মানুষ কখনো সুগন্ধি ব্যবহার করে না কি? বালক দেবরটি বৌদিদির তীক্ষ্ণ বিদ্রুপ বুঝতে না পেরে ভালো মানুষের মতো বলেছিল, কেন, বাবুরা কি পুরুষ নয়? নলিনীবাবুর যখন বিবাহ হয় তখন তার মূর্তিটি দিব্য গোল গাল নন্দদুলাল ধরনের ছিল, গাল দুটো টেবো টেবো, নবনীতোপম, প্রকোষ্ঠ দেশের কোমল অস্থিগুলি কোমলতর মাংসে সম্পূর্ণভাবে প্রচ্ছন্ন। শিলতর অনুমোদিত না হলেও বিবাহ বাসরে কুঞ্জবালা নলিনীর দেহখানির প্রতি বিদ্রুপের তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করার প্রলোভন সংবরণ করতে পারেননি। রবীন্দ্রনাথের কাব্য কিছু পরিবর্তন করে তিনি বলেছিলেন, নলিনীর মতো চেহারা, তার নলিনী যাহার নাম, কোমল কোমল কোমল, অতি যেমন কোমল নাম, যেমন কোমল তেমনি বিকল, তেমনি আলস্য ধাম, নলিনীর মতো চেহারা, তার নলিনী যাহার নাম। একটি শ্লেষ বাক্য মানুষকে যেমন সচেতন করে, 10টি উপদেশ বচনেও সেরূপ হয় না। সেই শ্লেষ বাক্য যদি সুন্দরী মুখ নিঃসৃত হয় এবং সেই সুন্দরী যদি সম্পর্কে শ্যালিকা হন, তাহলে একটি শ্লেষ বাক্যের ফল শতগুণ সাংঘাতিক হয়ে ওঠে। বিবাহের পর নলিনীবাবু কলকাতায় ফিরে আসলেন। তার শ্বশুর মহাশয়ও সপরিবার কর্মস্থান এলাহাবাদে চলে গেলেন। কিন্তু বিদুষী শালিকার ব্যঙ্গ নলিনী কিছুতেই বিস্তৃত হতে পারলেন না। একদা সন্ধ্যায় পোস্ট অফিস থেকে বাসায় ফিরে ইজি চেয়ারে পড়ে নলিনীবাবু ধূমপান করছিলেন। এমন সময় সহসা তার মনে একটা মতলবের উদয় হলো। কেন, তিনি তো চেষ্টা করলেই এ কলঙ্ক মোচন করতে পারেন, শরীর পুরুষোচিত দৃঢ় করতে পারেন। পরদিন বাজার থেকে তিনি স্যান্ডোর ডাম্বেল আদি ক্রয় করে এনে বাড়িতে রীতিমতো ব্যায়াম অভ্যাস করতে যত্নবান হলেন। নিজের দৈনিক খাদ্য তালিকা থেকে মিষ্ট, দুগ্ধ, ঘৃত ও তণ্ডুল যথাসম্ভব কেটে দিয়ে তৎস্থানে রুটি, মাংস, ডিম প্রভৃতি যোজনা করলেন। প্রথম 5-7 মিনিটের অধিক ব্যায়াম করতে পারতেন না, ক্লান্ত হয়ে পড়তেন। অভ্যাসের গুণে ক্রমে ক্রমে প্রভাতে ও সন্ধ্যায় আধ ঘন্টা কাল ধরে নিয়মিতভাবে ব্যায়াম করতে লাগলেন। 1 বৎসর এইরূপ করে তার অঙ্গ প্রত্যঙ্গাদি বিলক্ষণ দৃঢ় হলো। তখন স্বীয় মূর্তি আরও অধিক মাত্রায় পুরুষ করিবার অভিপ্রায়ে তিনি দাড়ি কামানো বন্ধ করে দিলেন। 2-1টি শিকারী বন্ধুর সাথে মিলিত হয়ে মাঝে মধ্যে পল্লীগ্রামে গিয়ে হংস, বন্য শূকরাদি ইত্যাদি শিকার করতে অভ্যেস করলেন। এইভাবে 2 বছর কাটিয়ে দিলেন। এখন আর সে নলিনী নেই। এখন তার কপোদেশে বসা শূন্য, চিবুকাগ্রভাগ সূক্ষ্মতাপ্রাপ্ত, হস্তপদাদি অস্থিবহুল হইয়াছে। ফলত তিনি নামের এখন সম্পূর্ণ অযোগ্য হয়ে উঠেছেন। এমন সময় একবার কুঞ্জবালার সাথে সাক্ষাৎ আকাঙ্ক্ষিত। হায়, নামটাও যদি পরিবর্তন করার উপায় থাকত। নলিনীবাবু মনে করেছেন তার পুত্র জন্মালে তার নাম রাখবেন খুব একটা ভীষণ রকমের। কি নাম রাখবেন এখনো স্থির করতে পারেননি। পরদিন বেলা 2টোর সময় নলিনীবাবু এলাহাবাদ স্টেশনে অবতরণ করলেন। তার পরিধানে পায়জামা ও লম্বা পাঞ্জাবি কোট, মস্তকে পাগড়ি, জিনিসপত্রের সঙ্গে একটা বন্দুকের বাক্স। ইচ্ছে ছিল ছুটিতে কিঞ্চিত শিকারও করবে, সেই জন্যেই আনা। স্টেশনে নেমে চারদিকে তিনি চেয়ে দেখলেন, কই
কেউ তো তাকে নিতে আসেনি। গতকল্য যাত্রা করার পূর্বে তিনি যে শ্বশুর মহাশয়ের নামে 4 আনার টেলিগ্রাম একটা পাঠিয়েছিলেন, তা কি তা পৌঁছয়নি? কুলি ডেকে জিনিসপত্র নিয়ে নলিনীবাবু স্টেশনের বাইরে গেলেন। একজন গাড়োয়ানকে জিজ্ঞাসা করলেন, মহেন্দ্রবাবু উকিল কা বাসা জানতা হ্যায়? গাড়োয়ান উত্তর করল, হ্যাঁ বাবু, আইয়ে আইয়ে। চলো বলে নলিনী গাড়িতে আরোহণ করলেন। এলাহাবাদে নলিনীবাবু পূর্বে কখনো আসেননি, এমনকি এই তিনি প্রথম বঙ্গদেশের বাইরে পদার্পণ করলেন। পশ্চিম শহরের নতুন দৃশ্য দেখতে দেখতে তিনি চললেন। আধ ঘন্টা পরে গাড়ি একটা বৃহৎ কম্পাউন্ডযুক্ত বাড়িতে প্রবেশ করল। সামনেই বহির্বাটি, বারান্দায় একটি 9-10 বছরের বালিকা খেলা করছে। বারান্দার নিচে বামে একটা কূপ, সেখানে বসে একজন পশ্চিমা ভৃত্য সজোরে একটা কড়াই মাজছে। গাড়ি থেকে অবতরণ করে সেই ভৃত্যকে সম্বোধন করে নলিনীবাবু বললেন, এই মহেন্দ্রবাবু উকিলের বাড়ি ইয়ে ক্যা? হ্যাঁ বাবু। বাবু আছেন? না, তিনি কিদারবাবু উকিলের বাড়ি পাশা খেলতে গিয়েছেন। আচ্ছা, যাও ভেতরে খবর দাও, বলো জামাইবাবু এসেছেন। এই কথা শোনা মাত্র যে মেয়েটি বারান্দায় খেলা করছিল সে ছুটতে বাড়ির মধ্যে গিয়ে গগন বিদীর্ণ করে বলল, ওগো, তোমাদের জামাইবাবু এসেছেন, তোমরা সব কোথায়? এসো এসো। ভৃত্যটির নাম রামশরণ। সে কথা শুনে দন্ত বিকশিত করে বলল, আরে জামাইবাবু, বলে সে চটপট হাত ধুয়ে ফেলে নলিনীকে একটা দীর্ঘ সেলাম করে বসল। তারপর রামশরণ জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে ফেলল। এদিকে বাড়ির ভেতর থেকে নানা আকারের বালক বালিকাগণ এসে উকি মেরে জামাই দেখতে লাগলো। রামশরণ নলিনীবাবুকে বৈঠকখানার ঘরে নিয়ে গিয়ে বসালো। বলল, বাবু, চান করা হবে কি? নলিনী বলল, হ্যাঁ, স্নান করব, তুমি গোসলখানায় জল দাও। এই সময় একজন বাঙালি ঝি এসে নলিনীকে প্রণাম করে বলল, ভালো ছিলেন তো জামাইবাবু? হ্যাঁ, ভালো ছিলাম, তোমরা কেমন ছিলে? হেসে ঝি বলল, যেমন রেখেছেন বাবু। আজ 6 মাস আমি এ বাড়িতে চাকরি করছি। দিদিমণিকে রোজ জিজ্ঞাসা করি, জামাইবাবু কবে আসবেন গো, জামাইবাবু কবে আসবেন? দিদিমণি বলেন, এই ছুটি হলেই আসবেন। তা এত দিনে মনে পড়ল জামাইবাবু, তাও ভালো। আপনি চান করে ফেলুন। মা ঠাকুরুন জিজ্ঞাসা করলেন, এখন কি জলটল খাবেন নাকি একদম ভাত চড়িয়ে দেওয়া হবে? নলিনী মোগলসরাই স্টেশনে কেলনারের কল্যাণে প্রাতরাশ সমাধান করে এসেছিলেন। বললেন, এখন ভাত চড়াতে হবে না, জলটল খাবো এখন। ঝি বলল, আচ্ছা, তবে স্নান করে ফেলুন, পরে আপনাকে একটা নতুন জিনিস দেখাবো। আমার বকশিসের জন্য কি গহনা টহনা এনেছেন, বের করে রাখুন। বলে ঝি নলিনীর প্রতি রমণী জনসুলভ কটাক্ষপাত করে একটু হেসে ঘর থেকে বেরিয়ে গেল। রামশরণ বলল, তুই বকশিস লিবি? আমি বুঝি বকশিস লিব না? যখন ও ঘর থেকে বেরিয়ে যায় তখন ঝিকে বলে। নলিনী এর অর্থ কিছুই বুঝতে পারল না, কেবল গম্ভীরভাবে ঘাটটি নাড়তে লাগলো। স্নানান্তে ফিরে এসে নলিনী দেখল কতগুলো বালক বালিকা তার বন্দুকের বাক্স খুলে বন্দুকটি বের করে ফেলেছে। সকলে মিলে তার ভিন্ন ভিন্ন অংশগুলো জোড়া দেওয়ার চেষ্টা করছে। তাদের হাত থেকে বন্দুকটি নিয়ে নলিনী সাবধানে স্থানান্তরে রেখে দিল। এমন সময় পূর্বকথিত ঝি এসে প্রবেশ করল। তার কোলে একটি অল্পবয়স্ক শিশু। তার মুখখানি সদ্য পরিষ্কৃত, চক্ষু যুগল এই মাত্র কজ্জলিত, মাথার চুলগুলো সাবধানে আছড়িয়ে দেওয়া। ঝি শিশুটিকে হাতে করে তুলে নাচিয়ে বলল, দেখো জামাইবাবু, দেখো দেখো, কেমন সোনার চাঁদ হয়েছে, যেন ঠিক রাজপুত্তরটি। নাও নাও গো, একবার কোলে নাও। নলিনী কখনোই ছোট শিশু পছন্দ করত না, তথাপি ভদ্রতার খাতিরে বলল,
বাহ, বেশ ছেলেটি তো, বলে কোলে নিল। ঝি বলল, বেশ ছেলেটি বললেই হয় না, এখন কি দিয়ে মুখ দেখবে সেটা বলো। নলিনী পকেট থেকে 2 টাকা বার করে শিশুর বদ্ধ মুষ্টির মধ্যে প্রবেশ করিয়ে দিল। কলকাতার ঝি তদ্দর্শনে গালে হাত দিয়ে বলল, ও মা, ও মা গো, ও কি, নোকে বলবে কি গো, রূপো দিয়ে সোনার চাঁদের মুখ দেখা হয়, তুমি এ কি দিলে? সমবেত বালক বালিকাগণ খিলখিল করে হেসে উঠল। অত্যন্ত অপ্রতিভ হয়ে আর কোথাও কোনো কথা খুঁজে না পেয়ে নলিনী বলল, সোনা তো আনিনি। মনে মনে স্বীয় পত্নীর ওপর রাগও হলো। তার কি একবার উচিত ছিল না পত্রে নলিনীকে লেখা যে অমুকের সন্তান হয়েছে, তার মুখ দেখার জন্য একটা গিনি এনো? ঝি বলল, সে কথা শোনে কে, তাহলে আজই শ্যাকরা ডেকে সোনার গহনার ফরমাস দাও, ছেলের বাপ হলেই হয় না। নলিনীর বুদ্ধি শুদ্ধি ইতিপূর্বেই যথেষ্ট গোলমাল হয়ে গিয়েছিল। শেষের এই কথা শুনে সে একেবারে দিশাহারা হয়ে পড়ল। ছেলের বাপ হলেই হয় না, এই কথার অর্থ কি? তবে নলিনী কি ছেলের বাপ নাকি? শিশুকে ঝির কোলে ফিরিয়ে দিয়ে সব হয় নলিনী জিজ্ঞাসা করল, ছেলেটি ছেলেটি কবে হলো? ঝি পুনর্বার গালে হাত দিয়ে বলল, অবাক করলে যে, তোমার ছেলে কবে হলো তুমি জানো না, পাড়ার লোককে জিজ্ঞাসা করছো? যে 2টি বালক বালিকা ওর মধ্যে একটু বয়প্রাপ্ত ছিল, তারা ঝির এই বঙ্গোক্তি শুনে আবার খিলখিল করে হেসে উঠল। ক্ষুদ্রতর বালক বালিকাগণ তাদের দেখা দেখি উচ্চতর হাস্যে হেসে মেঝেতে লুটোপুটি খেতে লাগলো। সদ্য স্নাত নলিনীর ললাট তখন ঘর্মসিক্ত হয়ে উঠেছে। সে মনের বিস্ময় মনে চেপে রাখার প্রাণপণে চেষ্টা করছে। এই গূঢ় রহস্য ভেদ করার ক্ষমতা তার যেন আর নাই। এই সময় একটি বালিকা এসে নলিনীর হাতে একটি গেলাস দিয়ে বলল, জামাইবাবু, একটু শরবত খাও। নলিনী গেলাসে মুখ দিয়ে দেখল জলটা লবণাক্ত। গেলাস নাবিয়ে রাখল। তখন হঠাৎ তার মনে হলো তার প্রতি এই পিতৃত্ব আরোপটাও জামাই ঠাট্টারই একটা অংশ হবে। এই মীমাংসায় উপনীত হয়ে নলিনীর মন একটু শান্ত হলো। তার কুঞ্চিত ভ্রুযুগল আবার সমতা প্রাপ্ত হলো। সেই বৈঠকখানার একটা কোণে একটা কপাট খোলার শব্দ হলো হঠাৎ। কপাটের সামনে পর্দা অপসৃত করে রামশরণ ভৃত্য বলল, বাবু আসুন, জল খাবার দেওয়া হয়েছে। নলিনী চেয়ে দেখল অন্দরমহলের একটি কক্ষ দৃশ্যমান। উঠে সেই কক্ষে প্রবেশ করল। কক্ষের মধ্যস্থলে সুন্দর কার্পেটের আসন পাতা, তার সামনে রূপোর রেকাবি, বাটি, গেলাসে ভরা নানাবিধ খাদ্য ও পানীয়। নলিনী ধীরে ধীরে আসনখানির ওপর উপবেশন করে জলযোগে মন দিল। এমন সময় কক্ষান্তর থেকে মলের ঝুম ঝুম শব্দ উত্থিত হলো। একটি ক্ষুদ্র বালিকা দ্বারপথে মুখ দিয়ে বলল, মেজদি আসছে। নলিনী বুঝল কুঞ্জবালা আসছে। নিজের দক্ষিণ হাতের অস্তিন সে ভালো করে গুটিয়ে নিল। কুঞ্জবালা এসে দেখুন তার হাতের কবজি এখন আর সুগোল নয়, মাংসল নয়, পরন্তু তার সুপুষ্ট অস্থি ও শিরায় সমাকীর্ণ। মলের শব্দ নিকট থেকে নিকটতর হতে লাগলো। কি ভাই, এতদিনে মনে পড়ল? বলতে বলতে যুবতী এসে কক্ষ মধ্যে দণ্ডায়মান হলেন, কিন্তু তা এক মুহূর্তের জন্য মাত্র। 4 চক্ষে মিলিত হতেই সেই মহিলা এক হাত ঘোমটা টেনে দ্রুত পদে কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। নলিনী দেখল তিনি কুঞ্জবালা নহেন। পাশের কক্ষ থেকে 2-3টি রমণীর উত্তেজিত কণ্ঠস্বর নলিনীর কর্ণে আসলো, কি লো, পালিয়ে এলি যে? ও মা, ও যে অন্য লোক। অন্য লোক? অন্য লোক কি লো? আমাদের শরৎ নয়? না, শরৎ হবে কেন? কে তবে? আমি জানি। এ কি কাণ্ড, জুয়াচোর নাকি? যেরকম চোয়ারে চেহারা, আশ্চর্য নয়। ও মা, এ কি কাণ্ড, জামাই সেজে কে এলো শেষ অবধি? একজন বালকের কণ্ঠস্বর শোনা গেল,
একটা বন্দুক নিয়ে এসেছে গো। ও মা, কি বলিস? সর্বনাশ হলো গো। ওরে রামশরণ, রামশরণ, কোথায় গেলি? যা যা যা, শিগগির বাবুকে খবর দে। রমণীগণের দ্রুত পদধ্বনি শ্রুত হলো। তারপর নলিনী আর কিচ্ছু শুনতে পেল না। এই সময়ের মধ্যে অদূরস্থিত একটি পুস্তকের আলমারির প্রতি নলিনীর দৃষ্টি পড়ল। সারি সারি বাঁধানো ল রিপোর্ট, প্রত্যেকখানির নিচে সোনার জলে নাম লেখা M.N. ঘোষ। তখন সমস্ত ব্যাপারটা নলিনী দিনের আলোর মতো স্পষ্ট বুঝতে পারল। তার শ্বশুরের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইনি মহেন্দ্রনাথ ঘোষ, তবে ভ্রমক্রমে সে অন্য লোকের শ্বশুর বাড়িতে চড়াও হয়েছেন। নলিনী তখন মনে মনে হাস্য করতে করতে নিশ্চিন্ত মনে একে একে জলখাবারের পাত্রগুলো খালি করে ফেলল। এদিকে রামশরণ ভৃত্য ঊর্ধ্বশ্বাসে বাবুকে খবর দিতে ছুটল। কেদারবাবু উকিলের বাসায় ছুটির সময় প্রায় পাশা খেলার আড্ডা জমিয়ে থাকেন। আজ এখানে বড় মহেন্দ্রবাবু, ছোট মহেন্দ্রবাবু, যে নলিনীর আসল শ্বশুর, এবং অন্যান্য অনেকগুলি উকিল সমবেত হয়েছেন। পাশা খেলা চলছিল। এমন সময় ঝড়ের মতো এসে রামশরণ সেখানে প্রবেশ করল। নিজ প্রভুকে দেখে বলল, বাবু, বাবু, জলদি বাড়ি আসুন। তার মুখ চোখ দেখে ভীত হয়ে মহেন্দ্র ঘোষ বললেন, কেন রে, কারো অসুখ বিসুখ করেছে নাকি? বাড়ি মেয়ে একটু ডাকু এসেছে। সকলেই উৎসুক হয়ে উঠলেন। মহেন্দ্র ঘোষ বললেন, ডাকু? দিনের বেলায় ডাকু? রামশরণ বললেন, ডাকু হবে কি জুয়া চোর হবে কি পাগল আদমি হবে, কিছু ঠিকানা নাই বাবু। সে বলে কি আমি বাবুর দামাদ আছি। এ কথা শুনে অন্য সকলে হাসতে লাগলো, কিন্তু মহেন্দ্র ঘোষ উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করল, কখন এলো? কি করছে? এ তো মহা ঝামেলা। এই 3 বাজে এসেছে বাবু। একটু লাঠি এনেছে, একটু বন্দুক এনেছে, অন্দর ঘর মে গিয়ে জল টোলও খেয়েছে। মাইজি লোগों को बड़ा डर হয়েছে। आप अभी चलिए बाबू। বন্দুক এনেছে, লাঠি এনেছে? হতভাগা পাজি, তুই বাড়ি ছেড়ে এলি কার জিম্মায়? বলে ক্ষিপ্তের মতো মহেন্দ্রবাবু বের হয়ে পড়লেন। গাড়ি তো আগে থেকে প্রস্তুত ছিল। লাফ দিয়ে তিনি গাড়িতে উঠে হাঁক দিলেন, জোরসে হাঁকাও। কয়েকজন উকিল সঙ্গে সঙ্গে বাইরে এসেছে। কেউ বলল, বোধহয় পাগল হবে। কেউ বলল, না, পাগল হলে বন্দুক আনবে কেন? কেউ বলল, কোনো বদমাইশ গুন্ডা হবে হয়তো। ছোট মহেন্দ্রবাবু, যে নলিনীর আসল শ্বশুর, সে বলে দিল, পাগলই হোক আর গুন্ডাই হোক, ধরে পুলিশে হ্যান্ড ওভার করে দিও। গাড়ি তো এদিকে নক্ষত্র বেগে ছুটছে। বাড়িতে পৌঁছলে গাড়ি থেকে আবার লাফিয়ে পড়ে মহেন্দ্রবাবু বললেন, কই, কোথায়, আরে কোথায় সব? এমন সময় নলিনী কক্ষ থেকে বার হয়ে এসে দাঁড়ালো। গৃহস্বামীকে অভিবাদন করে বললেন, নমস্কার, আপনি মহেন্দ্রবাবু? আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার আছে। নলিনীর ভাবভঙ্গি ও কথাবার্তায় মহেন্দ্রবাবু একটু থতমত খেয়ে গেলেন। বাড়ি পৌঁছেই যেরূপ প্রহারের বন্দোবস্ত করবেন ভেবেছিলেন, তাতে বাধা পড়ে গেল। মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, কে আপনি? কে? আমার নাম আজ্ঞে নলিনীকান্ত মুখোপাধ্যায়। আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জামাতা। মহেন্দ্রবাবু উকিলের বাড়ি গারোয়ানকে বলেছিলাম, সে আমাকে এখানে এনে ফেলেছে। আমি আমার ভুল এই অল্পক্ষণ মাত্র জানতে পেরেছি। এতক্ষণে আমি চলেই যেতাম। আপনাকে আনতে লোক গিয়েছে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে তবেই যাব, এটাই আমি ঠিক করেছি, আর সেই জন্যেই অপেক্ষা করছি। এই কথা শুনে মহেন্দ্র ঘোষের রাগ একেবারে জল হয়ে গেল। তিনি নলিনীর হাত দুখানা নিজের হাতে ধারণ করে হো হো শব্দে অনেকক্ষণ হাসলেন। শেষে বললেন, মহিনের জামাই তুমি? বেশ বেশ, দেখো কাণ্ড। এখানে 2 জন মহেন্দ্রবাবু উকিল থাকে, বুঝেছ? মক্কেল নিয়ে মাঝে মাঝে গোলমালও হয় বটে। হয়তো মফস্বল থেকে কোনো উকিল আমার কাছে এলো মোকদ্দমা পাঠিয়ে,
মক্কেল কাগজপত্র নিয়ে গিয়ে উপস্থিত হলো তোমার শ্বশুর বাড়িতে, কিন্তু জামাই নিয়ে গোলমাল ভাই এই প্রথম, বলে মহেন্দ্র ঘোষ অপরিমিত হাস্য করতে লাগলেন। তারপর নলিনীকে নিয়ে বৈঠকখানায় বসালেন। কিঞ্চিত গল্পগুজবের পর নলিনীর জন্য একটা ভাড়াটিয়া গাড়ি এসে উপস্থিত হলো। নলিনী তখন বিদায় গ্রহণ করে নিয়ে নিজের শ্বশুরালয়ের অভিমুখে যাত্রা করল। এদিকে কেদারবাবু উকিলের বাড়িতে সে অপরাহ্নে পাশা খেলা আর ভালো জমল না। মহেন্দ্র ঘোষ প্রস্থান করল। সেই সভায় অনেকে আশ্চর্য জুয়াচুরির গল্প করলেন, অনেক পাগলের গল্পও হলো। ক্রমে সভা ভঙ্গ হয়ে গেল। উকিলগণ একে একে নিজ আলোয় ফিরে গেল। মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হচ্ছে সাগঞ্জ মহল্লায়। তিনি বাড়ি ফিরে চা ও তাওয়াদার তামাক হুকুম করলেন। আপিস কক্ষে ইজি চেয়ারে বসে চা পান করতে লাগলেন। ভৃত্য একটি বৃহৎ আকার ছিলিম আলবোলায় চড়িয়ে গুলের আগুনে মৃদু মৃদু পাখার বাতাস করতে লাগলো। চা পান শেষ হলে মহেন্দ্রবাবু আলবোলার নলটি মুখে ধরে আরামে চক্ষু মুদ্রিত করলেন। কিছুক্ষণ এরূপে কাটলে পর একটি ভাড়াটিয়া গাড়ি কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করল। উকিলের বাড়ি কত লোক আসে, মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হলেন না, কিন্তু চোখ খুলে রইলেন। বাইরে থেকে শব্দ শুনলেন। একটি অপরিচিত কণ্ঠস্বর বলছে, এ কি মহেন্দ্রবাবুর বাড়ি? হ্যাঁ বাবু। খবর দাও, বলো বাবুর জামাই এসেছেন। এই জামাই শুনেই মহেন্দ্রবাবু কেদারা ছেড়ে উঠে পড়লেন। জানলার পর্দা তুলে দেখলেন বৃহৎ ষষ্ঠী হস্তে ষণ্ডা মার্কা আকারের একজন লোক দাঁড়িয়ে আছে। গাড়োয়ান গাড়ির ভেতর থেকে একটা বন্দুকের বাক্স বার করছে। দেখেই মহেন্দ্রবাবু হাঁকলেন, কন হ্যাঁ রে? বলতে বলতে বাইরে এসে বারান্দায় দাঁড়ালেন। তার মূর্তি দেখে বেচারা নলিনী একটু থতমত খেয়ে গেল। মহেন্দ্রবাবু দাঁত মুখ খিচিয়ে সপ্তমে বললেন, পাজি বেটা জুয়াচোর, ভাগো ইয়াসে, আভি ভাগো। ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছো? শ্বশুর পাতাবার আর লোক পেলে না? বেটা বদমায়েশ, ভণ্ড, গুন্ডা। ইতিমধ্যে অনেকগুলো ভৃত্য দারোয়ান তারা এসে পড়েছে। মহেন্দ্রবাবু হুকুম দিলেন, মার কে নিকাল দাও ইস আদমি কো, গর্দান পাকাড় কে নিকাল দাও। ভৃত্যগণ নলিনীকে আক্রমণ করার উপক্রম করল। তা দেখে নলিনী তার তার বৃহৎ যষ্টি মস্তকোপরি ঘূর্ণিত করে বলল, খবরদার, হাম চালা যাতা হ্যায়, লেকিন জো হামকো ছুঁয়েগা উসকো হাড্ডি হাম চুর চুর কর ডালেঙ্গে। নলিনীর মূর্তি ও লাঠি দেখে ভৃত্যগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নলিনী মহেন্দ্রবাবুকে লক্ষ্য করে বললেন, আপনি ভুল করছেন, আমি আপনার জামাই নলিনী। এ কথা শুনে মহেন্দ্রবাবু অগ্নিশর্মা হয়ে বললেন, বেটা জুয়া চোর, তুমি শ্বশুর চেনো আর আমি জামাই চিনি না? আমার জামাইয়ের এরকম গুন্ডার মতো চেহারা? ভাগ হইয়াছে, নিকাল হইয়াছে, নয়তো আভি পুলিশ মে ভেজেঙ্গে। নলিনী আর দ্বিরুক্তি করল না। গাড়ির ভেতর প্রবেশ করে গাড়োয়ানকে বলল, চলো স্টেশন চলো। গোলমাল থামলে তাওয়াদার তামাকটা শেষ করে মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন। গৃহিণী তাকে দেখা মাত্র বললেন, মদ খেয়েছ নাকি? জামাইকে তাড়ালে? মহেন্দ্রবাবু গম্ভীর স্বরে বললেন, জামাই? জামাই কাকে বলো? সে একটা জুয়াচোর। জুয়াচোর? কিসে জানলে? তখন মহেন্দ্রবাবু পাশা খেলার কালে কেদারবাবুর বাসায় যা যা শুনেছেন সব বললেন। শুনে গৃহিণী বললেন, বেশ তো, কিন্তু তাতে কি প্রমাণ হয়ে গেল যে সে জুয়াচোর? দুজনেরই এক নাম, বাড়ি ভুল করে সেখানে গিয়ে ওঠাই কি আশ্চর্য নয়? স্ত্রীর মুখে এই যুক্তি শুনে মহেন্দ্রবাবু একটু দমে গেলেন। লাঠি ও বন্দুক দেখেই হঠাৎ তিনি বুদ্ধিহারা হয়ে পড়েছিলেন। এ সকল কথার ভালোরূপ বিচার করার তিনি অবসরই পাননি। একটু ভেবে মহেন্দ্রবাবু বললেন, সে যদি হতো তাহলে খবর দিয়েই তো আসতো, আমরা স্টেশনে তাকে আনতে যেতাম। কথা নেই, বার্তা নেই, হঠাৎ কোথাও জামাই এসে পড়ে নাকি শ্বশুর বাড়িতে? না, এমন কথা তো ঠিক না। সে জুয়াচোরই, একদম জুয়াচোর। তুমি বুঝছো না গিন্নি, সে একদম ভণ্ড।
কেন আসবার কথা থাকবে না? আসবার কথা তো রয়েছে, পুজোর আগেই আসবে। আমরা তো জানি, তবে ঠিক কবে আসবে তা খবর ছিল না বটে। পিতার এই বিপদ দেখে কুঞ্জবালা বললেন, ওগো, সে নলিনী নয়, আমি তাকে দেখেছি। মহেন্দ্রবাবু বললেন, তুই দেখেছিস নাকি? বলতো বলতো তুই কোথায় দেখলি তাকে? আরে, যখন ওই গোলমালটা হলো, আমি দোতলায় উঠে জানলা দিয়ে দেখলাম তো, নলিনী আমাদের ননির পুতুল। এ তো দেখলাম একটা কাঠখোট্টা জোয়ান। মহেন্দ্রবাবু অত্যন্ত আশ্বস্ত হয়ে বললেন, ঠিক বলেছিস, আমি তো সে কথাটাই মুখের ওপর বলে দিয়ে এসেছি। আমি আমার জামাই চিনি না? তার কি অমন মিরাজপুরি গুন্ডার মতো চেহারা? তার দিব্য নধর বাবু বাবু চেহারাটি বিয়ের সময় একদিন মাত্র দেখেছি বটে, তা বলে এমনি কি ভুল হয়? এই রূপ কথাবার্তা চলছে এমন সময় একজন ভৃত্য এসে বললেন, বাবু, টেলিগ্রাফ এসেছে। টেলিগ্রাম পড়ে মহেন্দ্রবাবুর মুখ শুকিয়ে গেল। এ তো সেই নলিনীর প্রেরিত গতকল্য 4 আনা মূল্যের টেলিগ্রাম। গৃহিণী বললেন, খবর কি? নিতান্ত অপরাধীর মতো মাথা চুলকাতে চুলকাতে মহেন্দ্রবাবু বললেন, এই তো টেলিগ্রাম এসেছে। সে তো তবে দেখছি আমাদেরই জামাই। এ তো জামাই বটে। গৃহিণী বললেন, তবে এখন ফেরবার কি উপায় হয়? সে যে চলে গেল। যাই, নিজে গিয়ে দেখি। যাবার সময় গাড়োয়ানকে বলেছিল স্টেশনে চলো। এখন তো কলকাতা যাবার কোনো গাড়ি নেই, বোধহয় স্টেশনে গিয়ে বসে আছে। যাই, গিয়ে বাপু বাছা বলে ফিরিয়ে আনি, জামাই বলে কথা। বাড়ির লোকে মনে করেছিল নলিনী এই ব্যাপার নিয়ে শালিশালাজকে ঠাট্টা করে গায়ের ঝাল মেটাবে, কিন্তু নলিনী ফিরে এসে একদিনের জন্যেও সে কথা উত্থাপন করেনি। যে ভুল হয়ে গিয়েছে তার জন্য তার শ্বশুরবাড়ির সকলেই লজ্জিত, অনুতপ্ত। তাই নলিনীর পক্ষে যথেষ্ট হয়েছিল। একদিন কেবল অন্য প্রসঙ্গে মহেন্দ্র ঘোষ উকিলের কথা উঠলে সে বলেছিল, যা হোক, পরে শ্বশুরবাড়িতে উঠে যে আদর যত্ন পেয়েছিলাম, অনেকে সেরকম নিজের শ্বশুরবাড়িতেই পায় না। খুবই মজার গল্প, ভুল বোঝাবুঝির গল্প, সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। কেমন লাগলো বন্ধু আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, আমার ভালো লাগবে। আর গল্প সাথে অস্মিতাকে পাশে রাখার একান্ত অনুরোধ রইল। রাখবেন তো? সবাই খুব ভালো থাকুন। আবার কথা হবে খুব তাড়াতাড়ি। নমস্কার।